যে কোনো সংকটময় সময়ে পাশে থাকবে জাতিসংঘ, জানালেন অ্যান্তোনিও গুতেরেস। ঢাকায় পার করছেন ব্যস্ত সময়ে বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠক। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল। রায় হবে আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের ওপর। ধর্ষণ ও খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 90 দিনে বিচার বাস্তবায়ন দেখতে চান জামায়াতে আমির। ধর্ষকদের সামাজিকভাবে বয়কটের আহ্বান। গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত 3 জন। উত্তরের ঈদযাত্রায় ভোগান্তি বাড়াবে টাঙ্গাইলের 13 কিলোমিটার সড়ক। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকে প্রস্তুতি নেয়ার তাগিদ সিপিডির। পণ্যের মান ও অবকাঠামো তৈরিতে দিতে হবে নজর। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি। মসনদে বসেই ট্রাম্পকে হুঙ্কার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জয়ের প্রত্যয়। এবং ভুটানের লিগে খেলার ছাড়পত্র পেলেন 2 সিনিয়র নারী ফুটবলার মাসুরা ও রূপনা। এপ্রিলে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন 2 জন। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে পাশে থাকবে জাতিসংঘ, জানিয়েছেন ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে রাজধানীর গুলশানে ইউএন হাউস উদ্বোধন করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন প্রমা চৌধুরী। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে 4 দিনের সফরের তৃতীয় দিনে শনিবার সকালে রাজধানীর গুলশানে নতুন জাতিসংঘ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেন। জাতিসংঘের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন তিনি। এই সময় বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে গুতেরেসে বলেন, গুরুত্বপূর্ণ এই সময় বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে জাতিসংঘ। আরও কার্যকরভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period. We need to have more and more sharing of our services. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন বলে জানান তিনি। To draw the attention of the international community for the need to fully support you and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees in such difficult circumstances. বাংলাদেশের জলবায়ু পরিবর্তন জনিত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সহায়তা প্রদানে নজর দেবে জাতিসংঘ বলেও জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে। Climate change is moving on, unfortunately, and in many aspects we are not winning this battle. প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক চলছে। দুপুর 1টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক শুরু হয়। বৈঠকের নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা আগে থেকেই রাজনৈতিক নেতৃবৃন্দকে বৈঠকস্থলে প্রবেশ করতে দেখা যায়। বৈঠকে উপস্থিত আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির ব্যারিস্টার ফয়াদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দর্শক, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, বৈঠকে কারা কারা এসেছেন, কি কি বিষয় আলোচনা হতে পারে, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক
নাহিদ ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক নেতারা কিন্তু বৈঠকে অংশ নিয়েছেন এবং বৈঠকটি শুরু হয়েছে দুপুর 1টায়। আমরা জানতে পেরেছি সোয়া 2টা পর্যন্ত বৈঠকটি চলবে এবং এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের যে সংস্কার প্রক্রিয়া চলছে সেই সংস্কারের বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক সংকট রয়েছে সেই সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতিসংঘের যে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের একটা আলোচনা হবে এবং অ্যান্তনিও গুতেরেস কিন্তু ইতিমধ্যে আজকে সকালে তিনি গুলশানে বক্তব্য রেখেছেন এবং গতকালও তিনি কিন্তু কক্সবাজারে বক্তব্য রেখেছেন এবং গতকাল কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন যে বর্তমান সরকারের যে সংস্কার চলছে সেই সংস্কারের মধ্যে জাতিসংঘের সমর্থন রয়েছে এবং জাতিসংঘ কিন্তু আগে থেকেই বলে আসছে যে আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তারা দেখতে চায় এবং মূলত এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হচ্ছে। আমরা ইন্টারকন্টিনেন্টালের সামনে অপেক্ষা করছি বৈঠক শেষে যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক দলের নেতারা বের হবেন তখন আমরা তাদের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবো আজকে এখানে মূলত কোন কোন পয়েন্টে আলোচনা হয়েছে। আপনি জানেন যে আসলে গত বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব 4 দিনের সফরে এই বাংলাদেশে আসেন এবং তিনি কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজকে এখানে যে বৈঠকটি এখন হচ্ছে তারপরে আরও এখানে একটি বৈঠক রয়েছে তরুণ প্রতিনিধির সাথে তাদের একটি বৈঠক হবে। বৈঠক শেষে আজকে বিকেল সোয়া 5টায় তিনি এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন। সেখানে তিনি আসলে এই সার্বিক যে পরিস্থিতিগুলো রয়েছে এবং আজকের যে বৈঠকের যে ইস্যুগুলো রয়েছে সেই বিষয়ে এখানে জাতিসংঘের অবস্থান জানাবেন। তো আমরা এখানে অপেক্ষা করছি, পরবর্তীতে বৈঠক শেষে আমরা নতুন তথ্য পেলে দর্শকদেরকে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে হোটেল ইন্টারভিউর সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। জি, বৈঠক শেষে আরো বিস্তারিত জানা যাবে বলে আমরা আশা করছি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছেন। এর আগে 24 ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষ হয়। 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালের 8 ডিসেম্বর বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এই মামলায় আরও 5 শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে 2022 সালের 6 জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের 28 নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। বিচারহীনতার কারণে এই দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা হলে অপরাধ কমবে। সকালে মাগুরার সোনাইকুণ্ডিতে শিশু আসিয়ার আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমির অভিযোগ করে বলেন, ভারতীয় আকাশ কুসংস্কৃতির প্রভাবে ঘরে ঘরে নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বলেন, 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা এই শিশুর হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না, বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে চাই। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। আসুন, শুধু মাগুরায় নয়, সমাজের সারা দেশে এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করি। ভোট কেন্দ্রে যাওয়ার সড়ক সংস্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের সমাধান নয়, সমস্যার সমাধান হবে নির্বাচনের মাধ্যমে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সরকার পতনের পরে সবাই যখন নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ, তখন ছাত্রদের নতুন দল মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো ষড়যন্ত্র শুরু করেছে। আর ছাত্রদের বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের অশালীন বক্তব্য না দিয়ে গ্রামে গঞ্জে গিয়ে নিজেদের দল পরিচালনা করার আহ্বান জানান বিএনপির নেতা। আরেকটি ষড়যন্ত্র মোটা আকারে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে। আপনাদের এই কথাবার্তার মধ্য দিয়ে এই ষড়যন্ত্র পাকাপোক্ত করে দেশে খোকন মুগ্ধের রক্তে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা তাকে নাশসাত করার একটা পরিকল্পনা। ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অনলাইনে চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ মিলছে 25 মার্চের টিকিট।
সকাল 8টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। 26 মার্চে টিকিট বিক্রি করা হবে 16 মার্চ। শুক্রবার শুরু হয় অনলাইনে টিকিট বিক্রি। এবারও 100% টিকিট অনলাইনে বিক্রি হবে। টানা 7 দিন চলবে এই কার্যক্রম। 24 মার্চ থেকে শুরু হবে ঈদযাত্রা। প্রতি বছরের মতো এবারও উত্তরের ঈদযাত্রায় যানজটের শঙ্কা। গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তা ভালো হলেও স্বাভাবিক গতি থমকে যায় এলেঙ্গার 2 লেনের মহাসড়কে। উন্নয়ন কাজের কারণে এই মহাসড়কে ঈদযাত্রায় যানজটের শঙ্কা থেকেই যাচ্ছে। তবে যানজটমুক্ত ঈদযাত্রার প্রতিশ্রুতি দিয়ে নানা উদ্যোগের কথা বলছে কর্তৃপক্ষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বর্তমান দৃশ্য এটি। মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাচ্ছে এ সড়ক ব্যবহারকারীরা। কিন্তু এবার ঈদযাত্রায় বাদ সাজতে পারে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত শাসেক 2 প্রকল্পের চলমান উন্নয়ন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 4 লেনের সুবিধা শেষে এভাবেই এলেঙ্গা এসে থমকে যাচ্ছে গাড়ির গতি। 2 লেনের যমুনা সেতুতে দুর্ঘটনা, সেতুর পূর্ব পারের গোল চত্বর থেকে 13 কিলোমিটারের নানা অব্যবস্থাপনা ও গাড়ির ধীর গতিতে স্বাভাবিক সময় তৈরি হচ্ছে যানজট। তাই সামনের ঈদকে ঘিরে যানজটের শঙ্কায় যাত্রী ও চালকরা। উল্টা গাড়ি গুনি, যে অটো সিএনজি গুনি ডাইন বাম যে ঢুকায়, যে বাইবেল রপ্তানি দিয়া, এই রোডটা খুবই অত্যাচার। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেন না হওয়া পর্যন্ত আমরা ভোগান্তিতে আছি। এই রাস্তাটা যতটুকু প্রশস্ত, ওই মাছ সামনে যে রাস্তাটা চাইপে গেছে, যেখানে ওইখানে যায় গাড়ি স্লো যায়, রাস্তায় জ্যাম বাজে। তবে সেতু কর্তৃপক্ষ বলছে যমুনা সেতুতে ভোগান্তি না হলে আরো 5 কিলোমিটার বেশি 4 লেনের সুবিধা পাবে যাত্রীরা। ঈদের সময় আমাদের আরও 3টা অ্যাডিশনাল, অর্থাৎ 9টা 18 ফুটের কাজ চলবে। আমাদের যারা উদ্ধার বাহিনী আছে, আমাদের নিজস্ব, আমাদের 2টা র্যাকার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। অগ্নিকাণ্ড ঘটনার জন্য আমাদের নিজস্ব ফায়ার ভেহিকেল আছে, সেটা প্রস্তুত থাকবে। এবং আমরা সেতুর ওপরও 1 কিলোমিটার পর পর আমাদের রেস্কিউ টিমের সদস্য দিব। যাত্রা স্বস্তিদায়ক করতে এলেঙ্গা থেকে সেতুর টোল প্লাজা পর্যন্ত বিশেষ নজরদারির কথা জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এবার আশা করতেছি আমরা এক্সট্রা 2 লেন এখানে প্রোভাইড করতে পারবো, এবং যার কারণে সামনে উত্তরবঙ্গগামী লোকজনের কোনো ধরনের কোনো জ্যাম হবে না। মহাসড়ক যানজট মুক্ত ও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। 24 ঘন্টা এখানে প্রায় 750 লোক এখানে এই মহাসড়কের উপর কিন্তু ডিউটি করবে, এবং এটা আমরা 4টি সেক্টরে ভাগ করেছি। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলার 15 থেকে 20 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় তা বেড়ে যায় 3 গুণে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার সহ 3 জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে 20 লক্ষ টাকার জাল নোট, আংশিক প্রিন্ট করা 1000 টাকা মূল্যের 9,76,000 টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসা করে আসছিল। ঈদকে কেন্দ্র করে চক্রটি আরও সক্রিয় হয়েছিল বলেও জানায় পুলিশ। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় পুলিশ। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথে আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। শেরপুরে অবৈধভাবে বালি উত্তোলনে হুমকির মুখে পড়েছে সেতু ও রাস্তাঘাট। ভেঙে যাচ্ছে নদীর পার, নষ্ট হচ্ছে ফসলি জমি। প্রশাসন বলছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রায়ই অভিযান পরিচালনা করা হচ্ছে, তারপরেও থামছে না উত্তোলনকারীদের দৌরাত্ম্য। জুবাইদুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সময়ের বহতা নদী এখন মৃতপ্রায়। নিয়ম নীতির তোয়াক্কা না করে নিয়মিত বালু উত্তোলনের কারণে হুমকির মুখে নাকুগাঁও স্থলবন্দরের পাশে ভোগাই নদীর উপর নির্মিত 150 মিটার দীর্ঘ সেতুটিও। শেরপুরের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন নদ নদী থেকে অবৈধভাবে শত শত ট্রাক বালু বিক্রি করছে প্রভাবশালীরা। নানা অসুবিধায় পড়লেও প্রভাবশালীদের ভয়ে মুখ খোলেনি স্থানীয়রা। নালিতাবাড়ির 4 আলী সেতুর নিচ থেকে দিন রাত বালু তোলায় মাটি সরে গিয়ে দেখা যাচ্ছে পাইলিং এর রড। ভেঙে গেছে সেতুর আশপাশে নদী শাসনের ব্লকও। ব্রিজটা এইটার নিচে থেকে বালু তোলার কারণে ব্রিজের নিচ থেকে অনেক বালু সরে গেছে। এই ব্রিজটা মূলত এখন হুমকি,
মুখে আছে। এই অবস্থাপনায় আপনার বালু তুলতেছে, লরিতে যাইতেছে, লরি আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বালুর জন্য। প্রশাসন ব্যবস্থা নিতেছে, আবার বালু তুলতেছে। আমার মনে হয় যে ভালো করে যদি ব্যবস্থা নেয় তাহলে তো আর বারবার তুলতেও পারবে না এবং ক্ষতিও হবে না। আবাদি জমি বিনষ্ট হয়ে যাচ্ছে এই বালু উত্তোলন হলে। রাতের অন্ধকারে শত শত ড্রেজার মেশিন চালিয়ে তোলা হয় বালু। বিশেষ করে বর্দি, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবাধে চলে বালু উত্তোলন। ধারণ ক্ষমতার অতিরিক্ত বালু বোঝাই ট্রাক চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট। আমাদের রাস্তার বিভিন্ন সড়কের পাশে এই ওভারলোডেড গাড়ি চলছে এবং সড়কের পাশে রেখে ট্রাক রেখে বালি লোডিং আনলোডিং করছে। এতে করে ভিজা বালিতে রাস্তায় আমাদের বিভিন্ন জায়গাতে রাস্তা ক্ষতি হচ্ছে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রশাসনের সাথে সর্বদা যোগাযোগ রাখছি। জেলা প্রশাসক বলছেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রায়ই চলছে অভিযান, তবুও থামানো যাচ্ছে না উত্তোলনকারীদের দৌরাত্ম্য। প্রায় আমরা এখানে বিভিন্ন অবৈধ যেসব ম্যাটেরিয়াল সেগুলো ধ্বংস করছি, বাজেয়াপ্ত করছি এবং জেল জরিমানা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজনের সহযোগিতা কামনা করি। গত 10 মাসে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রায় 90টি ভ্রাম্যমাণ আদালতে 45 জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং প্রায় 40 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিপুল সংখ্যক ড্রেজার ধ্বংস করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। এলডিসি উত্তোলনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে এখন থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার সঠিক পথে আছে শীর্ষক ছায়া সংসদের বিতর্কে এসব কথা উঠে আসে। সিপিডি নির্বাহী পরিচালক আরও বলেন, বিগত সরকারের আমলে অর্থনৈতিক ক্ষেত্রে যেসব তথ্য উপাত্ত দেওয়া হয়েছিল সেটার মধ্যে অসঙ্গতি ছিল। বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যে এসব তথ্য ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরও জানান, এলডিসি গ্র্যাজুয়েশনে সরকার তেমন কোনো প্রস্তুতি নেয়নি। পণ্য বহুমুখী করার পাশাপাশি বাজার বহুমুখী করতে হবে, পণ্যের মান এবং অবকাঠামো তৈরিতে নজর বাড়াতে হবে। এই পরিবর্তিত ভূ রাজনৈতিক অবস্থার সাথে খাপ খাইয়ে আমাদের আয়টা, রপ্তানি আয়টা বাড়ছে তৈরি পোশাক শিল্পে, সেটা মূল্যের কারণে না, ভলিউমের কারণে। অনেক বেশি পাঠাচ্ছি পণ্য, সেটার কারণে অনেক টাকা আসছে। কিন্তু অনেকে কিন্তু ওই একই পরিমাণ রপ্তানি আয় করছে, অনেক কম পণ্য, কিন্তু তার পণ্যটা অনেক কোয়ালিটি সম্পন্ন, উচ্চ হাই এন্ড অনেক দামি পণ্যগুলি তৈরি করে। সেটার জন্য আমাদের প্রস্তুতিটাও নিতে হবে। দেশে কোটি টাকার বেশি আমানত রাখা ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ৪,৯৫৪টি, যা গেল বছরের ডিসেম্বরের শেষে আগের 3 মাসের চেয়ে 4.23% বেশি। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং স্ট্যাটিস্টিক্স প্রতিবেদন বলছে, ডিসেম্বর প্রান্তিক শেষে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে 1,22,081টি। সেপ্টেম্বর প্রান্তিকে যা ছিল 1,17,127টি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 1,22,081টি হিসাবে মোট জমা রয়েছে 7,75,000 কোটি টাকা। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল 7,47,000 কোটি টাকা। সে হিসাবে 3 মাসে আমানত বেড়েছে 28,000 কোটি টাকা বা 3.75%। সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। নতুন প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। এদিকে G7 সম্মেলনের শেষ দিনে কানাডার সার্বভৌমত্বের প্রতি সমর্থন অব্যাহত রাখার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। পরে অটোয়ার রিডো হলের বাইরে সংবাদ সম্মেলনে অভ্যন্তরীণ ও কূটনৈতিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন কার্নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন।
আরো বলেন কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। মার্কো রুবিওর 51তম অঙ্গরাজ্য বিষয়ক মন্তব্যকে পাগলামি বলেও আখ্যা দেন কার্নি। আমরা কখনোই কোনো আকার বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না। আমরা মৌলিকভাবে একটি আলাদা দেশ। তবে বিভিন্ন কূটনৈতিক বিষয়ে সমঝোতায় আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন নতুন প্রধানমন্ত্রী। কানাডার রক্ষণশীল দলের সমাবেশে দেশটির অর্থনীতি নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার এবং একটি সার্বভৌম, স্বনির্ভর এবং শক্তিশালী জাতি হয়ে ওঠার অঙ্গীকার করেন কার্নি। এদিকে সার্বভৌমত্বের প্রতি সমর্থন অব্যাহত রাখবে G7 এর পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার কানাডার চার্লোভুইক্সে সম্মেলনের শেষ দিন কানাডার সার্বভৌমত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা। তবে ভবিষ্যতে কানাডার সার্বভৌমত্ব নিয়ে কূটনৈতিক বিতর্ক কতদূর গড়াবে তা দেখার বিষয়। চন্দ্রা, নিউজ 24। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে শান্তি প্রক্রিয়ার বিষয়ে পুতিন এবং মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার পরে ক্রেমলিন বলেছে যে তারা যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্ক আশাবাদ ভাগ করে নিয়েছে। এদিকে জেলেনস্কি বলেছেন কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যাচ্ছে। রমজানের মাঝামাঝি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী। 14 মার্চ পৃথিবীর মানুষ চাঁদের লালচে, রক্তিম বা রক্তাভ রঙের চেহারা দেখতে পায়। বিজ্ঞানের ভাষায় এটি ব্লাড মুন বা রক্তিম চাঁদ হিসেবে পরিচিত। ব্লাড মুনের মহাজাগতিক দৃশ্য দেখা গেছে এশিয়া, আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। একটি বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যায়। এ সময় শ্বাসরুদ্ধকর রক্তিম বর্ণ ধারণ করে। চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ এমনভাবে সারিবদ্ধ হয় যাতে চাঁদ পৃথিবীর ছায়ায় চলে যায়। গ্রহণটি প্রায় 6 ঘন্টা স্থায়ী হলেও যখন চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় থাকে তখন পূর্ণাঙ্গতার সময়কাল মাত্র 1 ঘন্টারও বেশি স্থায়ী হয়। শুক্রবার 14 মার্চ ল্যাটিন আমেরিকা জুড়ে আকাশ উজ্জ্বল হয়ে ওঠে। মেক্সিকো সিটি থেকে উত্তর সীমান্ত সহ সিউদাদ জুনারেস পর্যন্ত সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় চন্দ্রগ্রহণ। গ্রহণের পর্যায়গুলো টেলিস্কোপ, বিশেষ ক্যামেরা এবং স্মার্টফোন অ্যাপ অনুসরণ করেন পর্যবেক্ষকরা। ভেনেজুয়েলার জ্যোতির্বিজ্ঞানী জোলেফা ওমানা বলেছেন তারা সবসময় এই ধরনের বিষয়ে আগ্রহী মানুষকে উৎসাহ দিয়ে আসছে। অনেক মানুষ আছেন যারা জ্যোতির্বিদ্যায়, মহাকাশ অনুসন্ধানে খুব আগ্রহী। আমরা সর্বদা তাদের এখানে খুব উষ্ণ অভ্যর্থনা জানাই। ব্লাড মুন উত্তর ও দক্ষিণ আমেরিকা, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস, যুক্তরাজ্য, মেক্সিকো, আর্জেন্টিনা ও চিলি থেকে আংশিক আকারে দেখা গেছে। 2022 সালের পর পৃথিবীর মানুষ আবারও ব্লাড মুন প্রত্যক্ষ করেছে। চলতি বছর ও আগামী বছর আরো 2টি পূর্ণ চন্দ্রগ্রাস দেখা যাবে। এই বছরের সেপ্টেম্বরে এবং 2026 সালের মার্চে আবারও এমন দৃশ্যের দেখা মিলতে পারে। চন্দ্রা, নিউজ 24। সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সঙ্গে। 2 বিদ্রোহী সিনিয়র নারী ফুটবলার মাসুরা পারভিন ও রূপনা চাকমাকে ভুটানের লিগে খেলার জন্য অনুমতি দিয়েছে বাফুফে। ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার আমন্ত্রণ পেয়েছেন মাসুরা ও রূপনা। জানা গেছে দুজনের দেশি ক্লাব নাসরিন এফসি এবং ফেডারেশনের কাগজপত্র ইতোমধ্যে ভুটানে পাঠানো হয়েছে। কয়েক মাস আগে নারী উইংয়ের চেয়ারম্যান জুনে এশিয়ান কাপ বাছাইয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য নারী ফুটবলারদের দেশ না ছাড়ার বিষয়ে যুক্তি দিয়েছিলেন। সিনিয়র ফুটবলাররা কোচ ইস্যুতে বিদ্রোহ করার পর সংকটময় পরিস্থিতির মধ্যেই এই বিষয়ে ফেডারেশন একটু নমনীয় হয়েছে। সব ঠিক থাকলে এপ্রিল থেকেই ভুটানের লিগে ম্যাচ খেলা শুরু করবেন মাসুরা ও রূপনা। ইনজুরির কারণে 26 মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার জুনিয়র। 1 সপ্তাহ পেরোলো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের হয়ে ছন্দেও ছিলেন তিনি। এরই মধ্যে মাংসপেশির চোটে আবারও মাঠের বাইরে নেইমার। হাঁটুর ইনজুরির কারণে 2023-এর
অক্টোবর থেকে সেলেসাওদের হয়ে ম্যাচ খেলতে পারেননি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। 17 মাস পর সাবেক সতীর্থ লিও মেসির বিপক্ষে খেলেই ফেরার কথা ছিল নেইমারের। তার বদলে এবার দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের টিনেজ তারকা এনড্রিক। ব্রাজিলের হয়ে 13 ম্যাচে 3 গোলও আছে এনড্রিকের নামের পাশে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।